না, অবশ্যই বাধা দেওয়া উচিত। একটা খুনির জন্মদিন এদেশে কেন পালন মত প্রকাশের স্বাধীনতার কথা বলে আপনারা ক্ষমতায় আসছেন এবং সেই সরকারকে সাপোর্ট দিচ্ছেন। শেখ হাসিনা বা আওয়ামী লীগেরও তো মত প্রকাশের স্বাধীনতা থাকা উচিত। করবে, তাহলে কেন ওরা জন্মদিন পালন করবে? তারপর জন্মদিন পালন করবে। এই জায়গায় কেকের উপর লেখা থাকবে খুনি হাসিনার জন্মদিন। মানে সেটা আপনি ঠিক করে দিবেন? না, আমি কেন ঠিক করবো? সে খুনি না, প্রমাণিত তো। আপনি এটা স্বীকার করেন। প্রিয় দর্শক শ্রোতা, আমরা প্রতিদিনের ন্যায় রাজনৈতিক আলোচনা এবং সমালোচনা কি হচ্ছে বাংলাদেশের ভবিষ্যৎ এই নিয়ে কথা বলার জন্য এই সময়ে রাজনৈতিক ময়দানে যারা খুবই সক্রিয় ভূমিকা পালন করছেন তার মধ্যে একজন মোহাম্মদুল্লাহ মধু। উনি হচ্ছেন গণফোরামের তথ্য ও গণমাধ্যম বিষয়ক সম্পাদক। মধু ভাইয়ের কাছ থেকে আমরা আজকে রাজনীতির বিষয়গুলো সম্পর্কে জানার চেষ্টা করব, যেগুলো আসলে অন্তরালে অনেকটা রয়ে যায়। এ ধরনের প্রশ্ন তার কাছে থাকবে, আমাদের সাথেই থাকুন। তার আগে আমরা মধু ভাইয়ের কাছ থেকে জেনে নেব, মধু ভাই আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। শেখ হাসিনা যে দেশে নাই, শেখ হাসিনার মতো একটা স্বৈরাচার যে দেশে নাই, এই দেশে সবাই শান্তিতে আছে আলহামদুলিল্লাহ। শেখ হাসিনার প্রতি এক ধরনের বিদ্বেষ আমাদের জনমানুষের পথে আসলে উঠে এসেছিল, সেটা সত্য। কিন্তু আসলে কি একজন হাসিনাই আপনাদের এই সব সমস্যার মূল গোড়ায় ছিল, বা হাসিনা চলে গেছে মানে সব সমস্যার সমাধান? ব্যাপারটা কি এমন দেখছেন কি? হ্যাঁ, সব সমস্যার সমাধান না, মানে সবচেয়ে বড় আর কি, এটা কি বলা যায়, সবচেয়ে বড় ভয়ঙ্কর ডাইনির নাম ছিল শেখ হাসিনা। হ্যাঁ, সে তো পাইতো, গপাগপ খাইতো। এই সমস্যা থেকে তো সমাধান হইলো। এখন আমরা এটা সংস্কার করতে পারবো, কাজ করতে পারবো। হাসিনার সবচেয়ে বড় বাধা ছিল তার বিপক্ষে বলা যাবে না, তার বিরুদ্ধে বলা যাবে না, তার সমালোচনা করা যাবে না। মানে কম্বল পিটানো মানে তো কম্বলকে পিটানো না, ধুলোকে সরানো। শেখ হাসিনা মনে করতো যে কম্বল পিটানো মানে শেখ হাসিনারই পিটানো, তাহলে ওরে মাইরে ফেলো, ওরে গুম করো, ওরে খুন করো, ওরে দমাইয়ে দাও, ওরে গ্রেপ্তার করো। এই যে একটা নিষ্ঠুর যে একটা তার বৈরী রূপ বাংলাদেশ 15-16 বছর ধরে দেখছে, এই জায়গা থেকে তো একটা নিস্তার পাওয়া গেছে। আচ্ছা, মোহাম্মদুল্লাহ মধু ভাই যে বিষয়টা বললেন তা হচ্ছে হাসিনাই ছিল সব সমস্যার মূল। একই দিক থেকে যদি আমরা একটু ভাবি, আওয়ামী লীগ যখন বলতো যে সবকিছুর সমাধান মূলত প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাই করবেন, দুইটা বিষয়ের একটু সিমিলারিটি আমরা পাচ্ছি। আমরা মনে করছি যে একজন হাসিনাই শুধুমাত্র সব সমস্যার মূল না। মধু ভাইকে আমরা এটা একটু মনে করিয়ে দিতে চাই। তাহলে যে সচিবালয়ের সচিবরা ছিলেন, পুলিশ প্রশাসনের লোকরা ছিলেন, ডিসিরা ছিলেন, এবং আমরা তো হচ্ছে যারা যারা ছিলেন তারা কি সবাই আসলে ধোয়া তুলসী পাতা? মানে হাসিনা চলে গেল, সব সমস্যার সমাধান হয়ে গেল, বিষয়টা একটু কেমন লাগছে না শুনতে? না, বিষয়টা সব সমস্যার সমাধান না। হাসিনা চলে গেছে তার মানে সবগুলো সমস্যার সমাধান করা যাবে, সেই সুযোগ আমাদের সামনে আসছে। হাসিনা এমন একটা সমাজ তৈরি করছিল, এমন একটা বিভাজিত সমাজ তৈরি করছিল, সেই সমাজে অপরাধীরা সবসময় গুরুত্ব পাইত, দুষ্কৃতিকারীরা গুরুত্ব পাইত। সেই সমাজে প্রভাবশালীরা, মানে যারা অস্ত্রের ঝংকার আছে, টাকার ঝংকার আছে, লুটপাট করতে পারবে, এদের গুরুত্ব সবচেয়ে বেশি দেওয়া হতো। এবং শেখ হাসিনা শুধু নিজে অপরাধী হয়নি, সবাইকে অপরাধী বানাইছে। এবং এর অন্যতম সেরা উদাহরণ বাংলাদেশের জনপ্রিয় দুই ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা এবং সাকিব আল হাসান। এইটা একটা মানে অনন্য নজির হয়ে থাকবে যে শেখ হাসিনার দেশে কাউরে সে ভালো রাখবে না, সবাই নষ্ট করে যাচ্ছে, বাধ্য করছে। এখানে মাশরাফি বা সাকিব আল হাসানের কি মোটেই দোষ ছিল না? তারা এই ফেস্টিভালের মধ্যে যখন আসতে শুরু করলেন, সাকিব আল হাসানকে আমরা দেখতাম উনি খুব ঔদ্ধত্যের সাথে বলতেন যে সোশ্যাল মাধ্যমে কি আলাপ সাকিবকে নিয়ে হয় এগুলো তুমি কেয়ার করেন না। এই যে ডোন্ট কেয়ার একটা টাইপ, এটা তো হাসিনার সাথে সিমিলার। মানে একটা মানুষকে আসলে জোর করে কি ফেস্টিভালের অংশ তৈরি করা যায়? তাকে কি আপনি বাঁচিয়ে দিচ্ছেন? বেসিক্যালি যখন সবাই যাই না যায় যে এখানে ফেস্টিভাল চলতেছে, যে যত ফেসিবাদের সাথে শক্তিশালী রূপ ধারণ করতে পারে সে তত শক্তিশালী হয়। মানে হাসিনা ছিল ফেসিবাদ তৈরির কারিগর। আমি বলছি না যে মাশরাফি বিন মুর্তজা সুফি, আমি বলছি না সাকিব আল হাসান একদম নির্দোষ নিষ্পাপ, কিন্তু মূল কারিগরটা, মূল যন্ত্রটা ছিল শেখ হাসিনা। এই জায়গায় ফেসিবাদের নিষ্ঠুরতা, এই জায়গায় বর্বরতা, এই জায়গায় অনিয়মের, এই জায়গায় দুর্নীতির সবকিছুর কারিগর ছিল শেখ হাসিনা ও তার পরিবার, তার রাজ পরিবার। এবং ওই রাজ পরিবারের যারা আশীর্বাদ পুষ্ট ছিল, যারা তাদেরকে মানে তেলবাজি চামচামি কইরা ওই পরিবারের নজর কাটতে পারছে, তারাই ছিল এই জায়গার। এখন যে অন্তর্বর্তীকালীন সরকারটা গঠন করা হলো, সেখানে যে প্রধান ডক্টর ইউনূস, তার ব্যাপারে তো এই ধরনের অভিযোগ আছে যে চট্টগ্রাম কুমিল্লা বেল্টের লোকদেরকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে নিয়োগের ক্ষেত্রে, এবং আসিফ নজরুলের যারা খুব কাছের লোক তাদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠানে, এই যে পরিদপ্তর অধিদপ্তর গুলোতে। এই ব্যাপারটা তো তাদের নামে অভিযোগ আসছে। আমি তো বলতে পারি বা বলতে চাই যে আসলে এই যে নিয়োগগুলো হলো, এটার মাত্রাটা আসলে কি হবে? কাছাকাছি থাকা আসলে বেসিক্যালি আমরা যখন 7 জানুয়ারির নির্বাচনে শেখ হাসিনাকে পরাজিত করতে পারলাম,
শেখ হাসিনা পরাজিত হয়েছে, জনগণ আমাদের দাবি অনুযায়ী ভোট দিতে যায় নাই, কিন্তু শেখ হাসিনা তো অবৈধভাবে রাষ্ট্র ক্ষমতা আবার পুনরায় দখল করবে। দখল করার কারণে শেখ হাসিনা যে একটা সিস্টেম তৈরি করছিল, ওই সিস্টেমের বিরুদ্ধে যে লড়াই সংগ্রাম, সিরিয়াসলি আমি ভাবি নাই যে 5ই আগস্ট শেখ হাসিনার পতন হবে, এত দ্রুত সময় হবে ভাবি না। আমার একটা ধারণা ছিল জানুয়ারি ফেব্রুয়ারি বা ডিসেম্বরের দিকে একটা গণমুখী আন্দোলন হবে, ওই আন্দোলনের সম্ভাবনার কথা দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আমার মনে হয়েছিল 28 জুলাই প্রথম আমার মনে হলো যে শেখ হাসিনা আর থাকবে, সে কোনোভাবেই আর থাকতে পারে না। সে 10,000 মারুক, 20,000 মারুক, 2 মাস মারুক, 3 মাস মারুক, তার যাইতেই হবে। আমি যখন বুঝলাম যে 28 তারিখের পর, তাও আমি বুঝি নাই যে সে 5 তারিখে যাবে, এত দ্রুত সে যাবে এটা আমি একদমই ভাবি নাই। কিন্তু 28 তারিখের পর আমার মনে হয়েছে যে আমি বাঁচি আর না বাঁচি, শেখ হাসিনা বাঁচবে। আচ্ছা, শেখ হাসিনা থাকবে না, বাঁচবে না মিন্স শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় থাকবে না। তো আপনি যেটা বলছেন যে ডক্টর ইউনূসকে নিয়ে বা আসিফ নজরুল, তারা নিজেরাও কল্পনা করে নাই বা স্বপ্ন দেখে নাই যে তারা এই জায়গায় রাষ্ট্রের দায়িত্বে আসবে। আর যেহেতু রাজনৈতিক দলগুলোর সমন্বয়ে কোনো টিম গঠিত হচ্ছে না, তারা যাদেরকে ক্যাপাবল মনে হয়েছে ভালো করবে, হ্যাঁ মানে যেহেতু হুট করেই আসছে, মনে হয়েছে এদের দিয়ে কাজ চালানো যাবে, তাদেরকেই আনতেছে। কিন্তু পরিশেষে এটা তো 100% আপনার কথা অনুযায়ী কি আমরা এটা বুঝলাম যে বাংলাদেশ আসলে এখন চলছে কারো কারো মনে হওয়ার ভিত্তিতে? না, 100%। এটাকে তো কোনো অস্বাভাবিক কিছু না। ডক্টর ইউনূস অনেক বর্ষিয়ান নেতা, সারা বিশ্বে নানান সেক্টরে সে কাজ করছে, কিন্তু রাষ্ট্র পরিচালনার কোনো অভিজ্ঞতা তার নাই, রাজনীতিতে তার কোনো অভিজ্ঞতা নাই। এটা তো আগে আমি বুঝতাম না যে রাজনীতিবিদের গুরুত্বটা কোথায়। এই এখন এই সরকার দেখার পর মনে হচ্ছে আপনি অনেক জ্ঞানী হইতে পারেন, আপনি অনেক বুদ্ধিমান হইতে পারেন, আপনি 10টা দেশের আইন প্রণেতা হইতে পারেন, আপনি সংবিধান প্রণয়ন করতে পারেন, কিন্তু আপনার রাজনীতিবিদ না হইলে আপনি রাষ্ট্র পরিচালনা করতে পারবেন না, আপনি ব্যর্থ হইবেন। একটা রাষ্ট্র পরিচালনা করতে আবার স্পেশাল লোকজনের দরকার হয়, যেমন আসিফ নজরুল, নদীর ক্ষেত্রে স্পেশাল, আইনের ক্ষেত্রে স্পেশাল, সবকিছুর দরকার হবে, কিন্তু সমন্বয় করবে রাজনীতিবিদরা। রাজনীতিবিদরা যেখানে থাকবে না সেখানে ফাংশন করবে না, সেটা আমরা সমন্বয় কি করছে না, সেই সমন্বয় তারা করতে পারছে না বিধায় এরকম নানান ধরনের জটিলতা সৃষ্টি হয়েছে। আমি গতকালকে একটা জায়গায় একটা প্রোগ্রামে বলছি যে আপনারা রাজনীতিবিদদের সব রাজনৈতিক দলের ডাকেন, পরামর্শ করেন, আলাপ করেন। এখন আমরা যে মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের এসে দেখা করতে গেল সব রাজনৈতিক দলগুলা, ওইগুলো কোনো সৌজন্য সাক্ষাৎ ছিল, ওইগুলো রাষ্ট্র কিভাবে পরিচালনা করবে, কে কিভাবে করবে ওইটা না। আমাদের একটা দফা দেওয়ার দরকার, আমরা বলছি দফা, তারা রাখছে, হয়তো দেখছে নয়তো দেখে নাই, কিন্তু তারা কোন রাজনৈতিক টিম বডি এদের সাথে আলাপ আলোচনার ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করতেছে না, যার কারণে ফাংশন করতে পারতেছে। রাজনৈতিক ব্যক্তিবর্গের সাথে আলোচনা করে দেশ চলছে না, এই বিষয়টা বললেন রাজনৈতিক কর্মী মোহাম্মদুল্লাহ মধু। তাহলে কি জনগণের যে আবেগ ভালোবাসা সেটাকে একটু ছাপিয়ে আমরা মোহাম্মদুল্লাহ মধুকে আরেকটা প্রশ্ন করবো কিনা, তাহলে এই রাষ্ট্র কাদের পরামর্শে চলে, কারা এই রাষ্ট্র চালায়, এই ব্যাপারে কি আসলে আপনি স্পেসিফিক কিছু বলতে চাচ্ছেন? আমেরিকার সাথে অতিরিক্ত মাখামাখি আমরা দেখছি, যেটা ভারতের সাথে মাখামাখিটা আমরা পছন্দ করি নাই, দেশের মানুষ করে নাই। সেই ক্ষেত্রে অন্য ধরনের একটা আধিপত্য বিস্তার ভিন্ন অ্যাঙ্গেলে ভিন্ন দিক থেকে হচ্ছে কিনা? আসলে বিষয়টা এরকম না, আমি আগেই শুরুতেই বলছি, ওনারা হুট করে দায়িত্ব পাইছে, বুঝে উঠতে পারে নাই এখনো কি করবে। হ্যাঁ, আমি অবশ্যই আছে, অবশ্যই আছে, তাদের ভূমিকা আছে। তারা এই যে দীর্ঘ ফ্যাসিবাদের সময় বাংলাদেশের জনগণের পক্ষে আমেরিকার অবস্থান, এটা তো আমরা কোনোভাবেই অস্বীকার করতে পারি না। তারা নানান ভাবে আমাদের এই দেশে যে অনিয়ম, একটা স্বৈরাচার, একটা ফ্যাসিবাদ, গুম খুন, বিচার বহির্ভূত হত্যার যেটা ত্রাসের রাজত্ব কায়েম হয়েছে, সেখানে আমেরিকানরা অবশ্যই আমাদের সমর্থন দিচ্ছে, বলছে নির্যাতন হচ্ছে, নিপীড়ন হচ্ছে, তারা চেষ্টা করছে, তাদের ওই যে পিটার হাসরে নানাভাবে কটূক্তি করা হয়েছে, তাদের যে রাষ্ট্রদূতরা এই দেশে দায়িত্ব পালন করছে তাদেরকে নানান ভাবে কটূক্তি করছে এই স্বৈরাচার সরকার, নানান ভাবে বলছে এই দেশে আমার তো আমেরিকায় যাওয়ার কোনো দরকার নাই, এত দীর্ঘ সময় পারি যে সেই দিকে যাচ্ছি না। এই সরকারের অবস্থা হলো যে একটা মায়ের যখন ফার্স্ট বেবি হয় সে বুঝতে পারে না যে এটা কিভাবে লালন পালন করতে হয়, কিভাবে কি করতে হয়, ঠিক ওরকম একটা অবস্থার মধ্যে এই সরকার আছে। আমি তার দোষ দিচ্ছি না, বাট তার আন্তরিক হইতে হবে, তার বুঝতে হইবে যে কে রাষ্ট্র পরিচালনা সম্পর্কে জানে, বুঝে, তার জানতে হইবে, তাদের সাথে কথা বলতে হবে এবং বুঝতে হবে যে কারা ফ্যাসিবাদের সরাসরি দোষর ছিল, তাদেরকে চিহ্নিত করে সরাইতে হবে। যারা দীর্ঘ সময় মজলুম ছিল, নিপীড়িত ছিল, মেধা থাকা সত্ত্বেও কাজ করতে পারে না,
তাদেরকে টাইনে আনতে হইবে। যেই বৈষম্যগুলো আগে ছিল ওই বৈষম্য দূরীকরণ করতে হবে। মাত্র 2 মাসের একটা সরকার, এখনই আমরা ভুল ধরাধরির দিকে যাইতে চাই না, বাট ভুলগুলো যে হচ্ছে সেগুলো আমরা শুধরোতে বলছি, আমরা আলোচনা করতে বলতেছি যে আপনারাই যারা উপদেষ্টায় আছেন বা যারা আছেন তারাই সব সমাধান করে ফেলবেন, বিষয়টা এরকম না। আপনারা আলোচনা করেন। আজকে যেমন দেখেন, আমি অবশ্যই অ্যাপ্রিসিয়েট করি যে আমাদের তরুণ দুজন মন্ত্রী ছাত্র রাজনীতি থেকে একদম সরাসরি মন্ত্রীর জায়গায় গেছে, কিন্তু তাদের আরো একটা টিম তৈরি করতে হবে, একটা পরামর্শ টিম তৈরি করতে হবে। যেমন আসিফ মাহমুদ আছে, উনি ক্রীড়া ও কর্মসংস্থান মন্ত্রণালয়, ওনার এই জায়গায় স্পেশালিস্ট কারা আছে, হ্যাঁ যুব ক্রীড়া স্পেশালিস্ট কারা আছে, তাদেরকে ডাকবে, তাদের সাথে বৈঠক করবে, আলাপ আলোচনা করবে কিভাবে করলে ভালো হয়। কর্মসংস্থানে কারা কারা ছিল স্পেশালিস্ট, তাদেরকে ডাকবে, আলোচনা করবে, সিদ্ধান্ত নেবে। ঠিক একই ক্ষেত্রে আমরা নাহিদ, তার ক্ষেত্রেও যে আমাদের উপদেষ্টা নাহিদ হোসেন, সেও এই একই কাজ করবে, ডাকবে। এমনকি আমি বলতে চাই যে আসিফ নজরুল স্যার বা ডক্টর মোহাম্মদ ইউনূস, তারাও রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যাদের অভিজ্ঞতা আছে, তারা ভালো লোক ছিলেন, বিভিন্ন সময় রাষ্ট্রের সুপরামর্শ হয়েছে, বা বিভিন্ন ধরনের স্পেশালিস্ট দায়ীকে এই সমস্যাগুলোর সমাধানের কথা তাদের ভাবতে হবে। যেমন আমাদের স্বাস্থ্যমন্ত্রী আছে, আমাদের মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী, এরা তো এই মন্ত্রণালয়গুলো চালায় নেই কখনো। তাদের স্পেশালিস্টদের দায়িকা আলোচনা করতে হবে। দেখেন, আপনি আকবরের সময় যদি যান, আকবর কিন্তু অত শক্তিশালী, তার একটা টিম ছিল যে পরামর্শ নিতে পারতো। আকবর শক্তিশালী সম্রাট হওয়ার পিছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে তার যে সভা পরিষদ ছিল, তারা বুদ্ধি পরামর্শ, এক একজন এক একটা জায়গায় তুখোর মেধাবী এবং দক্ষ ছিল। এই কাজটা করতে হবে, এবং এই কাজটা সবসময় রাজনীতিবিদরা ভালো করে। আমি সবসময় এইটা বলি। এই পরামর্শটা উনি দিচ্ছিলেন যে রাজনীতিবিদরা পরামর্শ দিবেন এবং অন্তর্বর্তী সরকারে যারা আছেন তারা সেটা গ্রহণ করবেন। এবং উনি আরেকটা বিষয় খুব স্পেসিফিক ভাবে আমাদেরকে বললেন, তা হচ্ছে বোঝা না বোঝার দোলাচালে রয়েছে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার। এই দোলাচালের মধ্যে বাংলাদেশের মানুষের ভবিষ্যৎ কি হবে সেটা নিয়ে তো শঙ্কার জায়গা এমনিতেই রয়েছে, তার উপরে রয়েছে পার্শ্ববর্তী দেশের প্রোপাগান্ডা সেল। তারা অহরহ তাদের মিডিয়ার মাধ্যমে এক ধরনের বয়ান তৈরি করার চেষ্টা করছে, বাংলাদেশের মৌলবাদীদের উত্থান হচ্ছে এবং ইউনূসের ঘাড়ে চড়ে এমন একটা সরকার এদেশে এসেছে যারা সংখ্যালঘুদের নির্যাতন থেকে শুরু করে তাদের ন্যূনতম অধিকারটা পর্যন্ত নিশ্চিত করতে পারছে না বা পারবেন না, যার কারণে আসছে যে দুর্গাপূজা, সেখানে সংখ্যালঘুরা নির্যাতিত হতে পারে। ইতিমধ্যে আমরা দেখেছি উত্তরার একটা মাঠে, একই মাঠে নামাজ এবং দুর্গাপূজা হওয়ার যে প্রসঙ্গটা টেনে আনলেন ওখানকার স্থানীয় জনগণ, তারা একটা মিছিলও করেছেন যে এখানে তারা পূজা হতে দেবেন না, যেটা বিগত 2 বছর যাবত হয়ে আসছে। এবং সেই মিছিলের অংশগুলো সেখানে সাধারণ মানুষ পূজা হতে না দেওয়ার যে কারণগুলো উল্লেখ করেছেন সেটা কলকাতা মিডিয়া অহরহ দেদারসে দেখাচ্ছে এবং বলছে সেখানে কোনোভাবেই পুজো করা এবং ধর্মীয় স্বাধীনতার কোনো স্পেস এই সরকার আমার থাকছেন না। তো এই জায়গা থেকে অনেকে আশঙ্কা করছেন মধু ভাই যে সামনে ইন্ডিয়া বা তার যে এজেন্টরা আমাদের দেশে আছে, এক কথায় আওয়ামী লীগ ইন্ডিয়ার সবচেয়ে বড় এজেন্ট হিসেবে কাজ করছে। আমি যদি আরেকটা স্পেসিফিক বলি সেটা হচ্ছে মোদির হয়ে কাজ করছে। তারা সামনে আসছে দুর্গাপূজাকে কেন্দ্র করে কোন ধরনের অরাজকতা তৈরি করার চেষ্টা করতে পারে বলে মনে করেন কিনা? একই সাথে আপনারা এই অন্তর্বর্তী সরকারের যেহেতু সাপোর্টে আছেন, সেটা প্রতিবাদ বা মোকাবেলা আসলে আপনারা কিভাবে করতে চান বা কিভাবে চাইবেন? সবচেয়ে সহজ বিষয় এই সরকারের জন্য, সহজ বিষয় হলো জনগণ তার পক্ষে আছে। জনগণ পক্ষে থাকলে একটা সরকারের রাষ্ট্র পরিচালনা কত ইজি সেটা এই অন্তর্বর্তীকালীন সরকার বুঝতে পারছে। সেই জনগণ কিন্তু আমরা দেখলাম প্রশাসন গুলি করলো এখনকার সরকার। আমি আসবো। তো দেখেন যে কত সহজ, কত ইজি। এই রাষ্ট্রে ট্রাফিক ছিল না, পুলিশ কাজ করে নাই, কোন সরকারি দপ্তরগুলো কাজ করে নাই, ফাংশন করে নাই, কিন্তু রাষ্ট্রের মধ্যে চলছে, কারণ জনগণ পক্ষে। এবং যেখানে সবসময় ষড়যন্ত্র করছে ইন্ডিয়ান ষড়যন্ত্রকারীরা, আমরা বলবো ইন্ডিয়ানরা না, আমরা বলবো যে এই মোদী সরকার, হ্যাঁ, এই নৈরাজ্যের সরকার, এই সাম্প্রদায়িক সরকার, এই কসাই মোদী সরকার সবসময় বাংলাদেশের পিছনে লেগেছে ষড়যন্ত্র। তার এই জায়গায় দেখাইতে হবে, তার ওই জায়গায় ভোট পাইতে হলে এই জায়গায় দেখাইতে হবে যে কি হচ্ছে বাংলাদেশে, দেখো বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতন হচ্ছে, ফ্যাসিবাদের কি সংখ্যালঘুদের উপর নির্যাতন করছে। এতদিন ফ্যাসিবাদের ঘাড়ে চেপে ওই কাজগুলা খুব সহজেই করতে পারছে, কিন্তু না, এটা প্রশ্নই ওঠে না বাংলাদেশে কোন মৌলবাদ বা এই বিষয়, এসব মৌলবাদ নিয়েও নানান তর্ক বিতর্ক আছে। মৌলবাদ সেটা এক প্রকার স্পষ্ট, বাংলাদেশে সেই ধরনের অবস্থা নেই, সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে সবাই বসবাস করছে, কিন্তু ষড়যন্ত্র আসতে পারে কিনা দুর্গাপূজাকে কেন্দ্র করে সব সময় মোকাবেলা করবে, প্রতি বছর না, এবার তো একদম ইজি, জনগণ মোকাবেলা করবে। এই যে দেখেন আপনি উত্তরের যে ঘটনাটা আপনি বললেন, সেটা নিয়ে তো আমরা কথা সবাই বলতেছি
যে না, যেখানে নামাজ হবে সেখানে পূজাও হবে, কোনো অসুবিধা নেই। এখানে আমি একটু সংযুক্তি দিয়ে রাখি, ওটা সমস্যার সমাধান হয়ে গেছে, অন্য একটা জায়গায় তারা পূজা করে। কিন্তু 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 বিষয়টা হলো না, সেটা যেহেতু যাচ্ছে সেটা কিন্তু নামাজ যেখানে হবে সেখানে পূজাও হইতে পারে। এই যে ঈদের নামাজ যেখানে হবে সেখানে দুর্গা পূজা হতে পারবে না, এরকম কোনো বিষয় ইসলামে নাই। কিন্তু ষড়যন্ত্রকারীরা যারা সবসময় একটা দুষ্কৃতি সৃষ্টি করতে চায়, তারা এরকম নানান বয়ান তৈরি করে নানান ভাবে। আপনি জান ওই জায়গায় যারা মিছিল করছে মুসল্লিদেরকে খুঁজলেন, উস্কাইছে কারা, পিছন থেকে দেখবেন আওয়ামী লীগ আছে। একদম বাংলাদেশে যখন যেখানে যেরকম জায়গাগুলো হচ্ছে, যেহেতু এই সরকার, আমি আবারও বলছি, তাদের যেহেতু বুঝে উঠতে পারতেছে না, ফাংশন করাইতে পারতেছে না, ফেসিবাদের দোসররা এখনো প্রত্যেকটা মন্ত্রণালয় প্রত্যেকটা দপ্তরে বসে আছে, তারা চেষ্টা করতেছে যাতে ফাংশন না করুক, যাতে মানুষ বুঝতে পারে যে শেখ হাসিনা কত ভালো ছিল, এটা প্রমাণ করার জন্য তারা। কিন্তু আসলে শেখ হাসিনা পয়সা গেছে, বহু আগেই পয়সা গেছে, বাংলাদেশের মানুষ শুধু প্রমাণ করতে পারে না। এই যে এইটা নিয়ে মানে শেখ হাসিনা আর বাংলাদেশের কোনো চাপ্টার হইতে পারে না। উদাহরণ যে দেখো, অন্যায় করলে সে যত বড় প্রভাবশালী হোক, যত বড় ক্ষমতাধর হোক, তার পতন হয় সবচেয়ে নিকৃষ্ট উপায়ে, সবচেয়ে নিকৃষ্ট উপায়ে। সেই নিকৃষ্ট পতনের পরে আপনার ভাষায় যদি আমরা ধরেই থাকি, শেখ হাসিনার জন্মদিন গেল এই গত দুদিন হয়, তো এই শেখ হাসিনার জন্মদিন পালন করার জন্য উনি আবার আওয়ামী লীগের ভেরিফাইড পেজ থেকে একটা বিবৃতি দিয়েছেন যে যারা যারা এই প্রতিকূল অবস্থায়, মানে মাননীয় প্রধানমন্ত্রী, তাদের ভাষায় সাবেক প্রধানমন্ত্রী তার যে জন্মদিন উইশ করছেন, তাদেরকে উনি অভিবাদন জানিয়েছেন, শুভেচ্ছা জানিয়েছেন। এটাকে আপনি কিভাবে দেখছেন? আরো একটা বিষয় অ্যাড করতে চাচ্ছি, টিএসসি তে সেখানে আমরা বলবোই যে একটা শ্রেণী শেখ হাসিনার জন্মদিনকে কেন্দ্র করে বিদ্বেষ পোষণের জায়গা থেকে হয়েছে না কি হয়েছে জানি না, জুতো নিক্ষেপের ঘটনা একদম দেদারসে চলেছে। ওইখানে এক নারী এসেছিলেন একটি কেক নিয়ে, সুবিধা বঞ্চিত শিশুদের মধ্যে শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে কেক খাওয়ার জন্য, এবং ওই সুবিধা বঞ্চিত শিশু যারা, তাদের মধ্যে থেকে একটা প্রতিবাদ আমরা দেখেছি, এবং তিনি এক প্রকার হেনস্থা হয়ে ওখান থেকে চলে গেছেন। এই দুইটা বিষয়কে আপনারা কিভাবে দেখছেন? আমি দেখছি, বা এই ঘটনা দ্বারা প্রমাণিত হয়, বাংলাদেশের মানুষ শেখ হাসিনার জন্মদিন পালনের ন্যূনতম কোনো অবস্থা ছিল না এবং সেটা করেননি, কিন্তু উনি আবার আগ বাড়িয়ে সেটার জন্য শুভেচ্ছা জানালেন। ব্যাপারটা মধু ভাই কিভাবে দেখছে একটু শুনবো। আমরা সবসময় বলি রতনে রতন চেনে, শুয়োরে চেনে কচু। হ্যাঁ, ওরকম একটি অবস্থা। উনি নির্লজ্জ, আর এই জায়গায় ওনারা যারা উইশ করছে তারাও নির্লজ্জ। হ্যাঁ, আপনি তার সমর্থক হইতে পারেন, এক সময় আপনি নেতা হইতে পারে, নেতার ভুল আপনি বলবেন না। যে 1,500+ মানুষ খুন কইরা পালাইলো, তার নিয়ে যার দরদ থাকতে পারে, সে অমানুষ ছাড়া আর কিছু হইতে পারে না। আর বাংলাদেশ ইতিহাস ঐতিহ্য থেকে, আপনি 1000 বছর ইতিহাস ঐতিহ্য ঘুরে এসে যদি এই বাঙালিদের দেখেন, এই বাংলাদেশকে দেখেন, এটা সব সময় স্বাধীন ছিল, এবং সেটা পথ শিশুরাও আমাদের এই চেতনার ধারক বাহক, তারা এটা বহন করে, এবং যার কারণেই তারা বলতে পারছে যে এই খুনি হাসিনার কেক আমরা খাবো না। হ্যাঁ, আপনি বলছেন যে না আমরা, এবং বাংলাদেশের মানুষ কত সংযমী দেখেন, সংযমের সাথে ওই মেয়েকে আমি বলবো না হেনস্থা, মানে বাধ্য করছে, একটা নির্লজ্জরে যতটুকু বইলা তারাইতে হয় অতটুকু বইলেই তারাইছে, তার কোনো ধরনের কোনো হেনস্থা বা কিছু করে নাই। কিন্তু ও যেহেতু নির্লজ্জ, ওরা এইটা বইলে তারাইতেছে। আমি তো মনে করি যে এই মুহূর্তে যে খুনির উদযাপন করে এই করতে চায়, হ্যাঁ, তার জবাব দিতে দরকার। ওখানে বাংলাদেশের খুব পরিচিত এবং রাজনৈতিক বা অরাজনৈতিক ব্যক্তিদের মধ্যে কাউকে ধরা যায় এমন কেউ ছিলেন না, পথ শিশুরাই মূলত এটার প্রতিবাদ করেছেন। তো আমি আসলে মধু ভাইয়ের কাছ থেকে জানতে চাইবো, আপনার সামনে যদি শেখ হাসিনার জন্মদিন পালন কোথাও হয়, অথবা আপনি এই ধরনের সংবাদ জানতে পারেন, সেক্ষেত্রে বাধা দেবেন কিনা? অবশ্যই বাধা দেওয়া উচিত। একটা খুনির জন্মদিন এদেশে কেন পালন? মত প্রকাশের স্বাধীনতার কথা বলে আপনারা ক্ষমতায় আসছেন এবং সেই সরকারকে সাপোর্ট দিচ্ছেন, শেখ হাসিনা বা আওয়ামী লীগেরও তো মত প্রকাশের স্বাধীনতা থাকা উচিত। করবে, তাহলে কেন ওরা জন্মদিন পালন করবে? তারপর জন্মদিন পালন করবে, এই জায়গায় কেকের উপর লেখা থাকবে খুনি হাসিনার জন্মদিন। মানে সেটা আপনি ঠিক করে দিবেন? না, আমি কেন ঠিক করবো? সে খুনি না, প্রমাণিত তো। আপনি এটা স্বীকার করেন যে সেই 1,500 লোকের খুনি। একটা খুনির জন্মদিন যেভাবে একটা খুনিরে খুনি হিসেবে ট্রিট করতে শিখে, আমাদের দেশের অবস্থা ওই জায়গায় যাওয়া যাবে না। যদি আপনি বলেন যে আমরা সবসময় দেখতাম, আমি ওই ধর্ষণ নিয়ে অনেক কাজ করার সুযোগ হয়েছে, আমি কাজ করছি, মানে ধর্ষিতা এবং ধর্ষকের পরিবার দুইজনের সাথে আমি কথা বলছি বিভিন্ন সময়, এরকম 10টা পরিবার 20টা পরিবারের সাথে কথা বলছি। মানে যখন আমি ধর্ষিতা হই, তখন আমার বোন ধর্ষিত হয়েছে, তখন আমার অবস্থা হলো যে এমন একজন বিচারক আসবে, সে আইসা রায় দিয়ে আমার বোন এই জায়গা থেকেই করবে। যখন আমার ভাই ধর্ষণ করে,
বা অপরাধী আমার হয়, তখন আমি এমন একজন আইনজীবী খুঁজি যে আমার ভাই যত বড় অপরাধ করুক না কেন তারে বাঁচাই নিয়ে যাইতে হবে। এই কালচার থেকে বাংলাদেশকে মুক্ত করার জন্য যে যেইভাবে ট্রিট পাওয়ার যোগ্য তারা সেইভাবে আপনি শেখ হাসিনাকে খুনি বলছেন, এই কথা কোনো নতুন উত্থাপন বা নতুন দাবি নয়। বাংলাদেশের সব মানুষই জানে শেখ হাসিনা একজন খুনি, কিন্তু যেহেতু এই সরকারকে আপনারা সাপোর্ট দিচ্ছেন, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, হাসিনা তো নয়, টোটাল আওয়ামী লীগের সমস্ত অঙ্গ সহযোগী সংগঠন এই খুনের সাথে জড়িত ছিল। হাসিনা পালিয়ে আছেন ইন্ডিয়াতে, সেটা নিয়ে এক ধরনের বিতর্ক আছে। তাকে আপনারা কিভাবে চাইবেন? যারা এই দেশে এখন পর্যন্ত লুকিয়ে আছে, যাদের ছবি স্পষ্ট ভিডিও আমরা দেখতে পেরেছি যে তারা খুনের সাথে জড়িত, তাদেরকেও তো আপনারা গ্রেফতার করতে পারছেন না। অনেক সময় দুর্বলতা, এই সরকারের স্রেফ দুর্বলতা, আমরা সেটি সমালোচনা করতেছি। আমাদের সমর্থিত সরকার, আমরাই করছি এবং আমরা তাদেরকে সময়ও দিতে চাই, কিন্তু আমরা এটা বারবার কতটুকু সময় দিতে চাই? দুর্বল না, কতক্ষণ কতটুকু না, তারা একটা নির্বাচনের সুষ্ঠু পরিবেশ এবং এই যে অপরাধী যারা আছে, আপনি সেটাই যদি ধরতে না পারেন অপরাধীদেরকে, তারা নির্বাচনের সুষ্ঠু পরিবেশ কিভাবে আসবে? সেইটির জন্য তাদেরকে বারবার প্রেসার দেওয়া হচ্ছে। আমাদের রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে আরো বলা হচ্ছে, আমরা আরো বলবো, প্রয়োজনে আরো জোরালো ভাবে বলবো। তার অন্তত এই কাজটা করতে হবে, মানে খুনিদের অপরাধীদের তাদের ধরতে হবে না, ধরলে সে সাইডে দিবে যে ভাই আমি পারতেছি না, ব্যবস্থা নিতে হবে। এটা কিন্তু খুব সিরিয়াস বিষয়, এই জায়গায় এক বিন্দু ছাড় হবে না। মানে কোন খুনি কোন অপরাধীরা আমরা অলরেডি বলা শুরু করেছি যে আপনি প্রেসার ক্রিয়েট করেন, কারা কে কিভাবে এইটার সাথে জড়িত ছিল, কে সরাসরি জড়িত ছিল, কে নির্দেশনা দিচ্ছে, কে কিভাবে কাজ করছে, কে এই 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 মহা হত্যাযজ্ঞের সাথে যারা জড়িত ছিল তাদেরকে অবশ্যই। তো এই জায়গায় কোনো মানে রাষ্ট্র চলবে ন্যায় বিচারের ভিত্তিতে, না হবে এই জায়গায় কোনো সহিংসতা, না দেখানো হবে করুণা। কারণ অপরাধী অপরাধী খুনির সাথে, এবং সেটা কার, মানে আমার ভাইয়ের রক্ত, আমার বোনের রক্ত, এই জায়গায় আমি রক্তাক্ত হইতে পারতাম, এই জায়গায় এক বিন্দু ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। মধু ভাই, আপনাকে এখন যেভাবে প্রতিবাদী দেখছি, আমরা রাজপথেও আপনাকে বিগত সময়গুলোতে খুব প্রতিবাদী অবস্থান নিতেই দেখেছি। এই সরকার যতটাই ক্ষমতাশালী বা শক্তিশালী হোক না কেন, যেটা চলে গেল, আপনি আপনার কণ্ঠ উচ্চ করেছেন। আপনাকে বলতে চাই, সুন্দর করে অবশ্যই তো আপনার কথা বলেনি বটে মোহাম্মদুল্লাহ মধু, তার কাছ থেকে আমরা জানবো বাংলাদেশের রাজনীতিতে গণফোরাম বিভিন্ন সময় প্রাসঙ্গিক হয়ে উঠেছিলেন, এবং আমরা একটা নির্বাচনে দেখেছিলাম হাসিনার আমলে বিতর্কিত সেই নির্বাচন, সেখানে গণফোরাম কতটা জড়িত আছে এ নিয়েও প্রশ্ন হয়েছিল, যে ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে এক ধরনের অবস্থা দেশে তৈরি হয়েছিল। ভাঙন দেখেছি গণফোরামের কয়েকবার। সর্বশেষ একটা খবর আসলো, গণফোরাম একত্রিত হচ্ছে। বাংলাদেশের রাজনীতি গণফোরাম একত্রিত হওয়াতে কোন ধরনের নতুন কোন ডাইমেনশন এসে আমরা নতুন কোন বার্তা বা পরিবর্তন দেখবো কিনা, সেই পরিবর্তন কতটা ইতিবাচক বা নেতিবাচক বয়ে আনবে, সেই বিষয়ে অবশ্যই বাংলাদেশের রাজনীতিতে গণফোরাম সৃষ্টির পর থেকেই সব গুরুত্বপূর্ণ জায়গায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, দেশের ক্রান্তি লগ্নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এবং বিশেষ করে গণফোরাম যে স্লোগান নিয়ে শুরু হয়েছে, দুর্বৃত্তায়িত রাজনীতির বিরুদ্ধে লড়াই করবে গণফোরাম, সেটা ওই একদম শুরুর দিন থেকেই গণফোরাম সেই চরিত্র ধারণ করছে। এবং বিভিন্ন সময় যখনই অন্যায় অবিচার অনিয়ম হচ্ছে, গণফোরাম সবসময় রাজপথে ছিল, রাস্তায় ছিল। এবং বিশেষভাবে যখন এই শেখ হাসিনা সরকারের স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে গণফোরাম সবসময় সোচ্চার ছিল, রাজপথে নানান ভাবে নানান ঐক্য সৃষ্টি করার মাধ্যমে গণফোরাম, জাতীয় ঐক্য তৈরি করার মাধ্যমে গণফোরাম শেখ হাসিনাকে দমানোর চেষ্টা করছে, থামানোর চেষ্টা করছে। না, বিষয়টা ওরকম না, বিষয়টা ওরকম না যে আমরা ঐক্য ফ্রন্ট গঠন করছিলাম, এই ঐক্য ফ্রন্টের মধ্যে সেখানে আমাদের যে সমস্যাটা সৃষ্টি হয়েছিল, যে ঐক্য ফ্রন্ট গঠন করার মধ্যে সব দল নির্বাচন গুলাই গেল, যাওয়ার পরে ওইখানে আমরা দেখতে পারলাম যে শেখ হাসিনা ডাহা মিথ্যা কথা কইরা, সবার সাথে প্রতারণা কইরা, দিনের ভোট রাতে কইরা নিয়ে গেল। যেহেতু গণফোরামের নেতা ডক্টর কামাল হোসেন সংবিধান প্রণেতা, সর্বজন শ্রদ্ধেয় নেতা, কামাল হোসেন ওই সময় ঐক্যফ্রন্টের নেতা ছিলেন, একদম শীর্ষ নেতা ছিলেন। অবশ্যই ওই সময় যে আমরা শেখ হাসিনারে রুখতে পারিনি, তার ব্যর্থতার দায়ভার তো অবশ্যই আমাদের বহন করতে হবে। এখানে আমরা একদম কোনো রাগ ঢাক রাখছি না, অবশ্যই আমরা ব্যর্থ হয়েছি, ব্যর্থতার দায়ভার আমাদের নিতে হবে। কিন্তু কিন্তু শেখ হাসিনা স্বৈরাচার এবং তার দোসররা নানান ভাবে প্রমাণ করার চেষ্টা করছে যে গণফোরাম এইটার সাথে যুক্ত ছিল, গণফোরাম আওয়ামী লীগের সাথে যুক্ত, এটা প্রমাণ কইরা চেষ্টা করছে যে গণফোরামের মতো একটা শক্তিরে যদি আমরা বিপক্ষ হিসেবে ঠেলে দিতে পারি তাইলেই আমরা সফল হব। এবং সে এই জায়গায় নানান রকমের এজেন্ট ঢুকাইয়া গণফোরামকে তছনছ করছে, ছিন্ন বিচ্ছিন্ন করছে, ভাগ করছে, চুর করছে, সবকিছু করছে, কিন্তু গণফোরাম সবসময় রাস্তায় ছিল, তারপর রাস্তায় ছিল। এই স্বৈরাচারী শেখ হাসিনার বিরুদ্ধে একদম বিগত 10 বছরে গণফোরাম প্রতিটা সময়
রাস্তায় ছিল। হ্যাঁ, সে ভাঙছে চুরছে, গণফোরামের শক্তি ক্ষয় করছে, কিন্তু গণফোরামকে রাস্তা থেকে সরাতে পারে। হ্যাঁ, তবে এটা তো অবশ্যই যদি গণফোরাম একত্রিত থাকতো তাহলে সিনারিও আরো চেঞ্জ হইতো, আমরা আরো বেশি প্রেসার দিতে পারতাম। আর যখন গণফোরাম একত্রিত হচ্ছে, এইটা আমাদের জন্য আনন্দের, দেশবাসীর জন্য আনন্দের, এবং সুষ্ঠু ধারার রাজনীতির জন্য, সুস্থ ধারার রাজনীতির জন্য অবশ্যই আনন্দের। কারণ এই দেশে দল ভাগ হওয়ার এই অভ্যাস বা চরিত্র দেখা যায়, একত্রিত হওয়ার অভ্যাস চরিত্র দেখা যায় না। এই জন্য অবশ্যই আমি ধন্যবাদ দিব গণফোরামের নেতা ডক্টর কামাল হোসেন, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মোস্তফা মহসিন মন্টু, এই শেখ হাসিনার বিরুদ্ধে রাজপথে আন্দোলন সংগ্রামের অন্যতম পথিকৃৎ সিনিয়র অ্যাডভোকেট সুব্রত চৌধুরী সহ এবং মিজান ভাই সহ সবাইকে আমি অবশ্যই ধন্যবাদ দিব যে এই মুহূর্তে গণফোরামকে একত্রিত করার ক্ষেত্রে তাদের যে ভূমিকা, আমাদের জগলুল আয়দার আফ্রি, তারা যে একটা চিন্তা করছে যে আমরা গণফোরাম একত্রিত হয়ে গণতন্ত্রের জন্য, গণফোরাম সবসময় লড়াই করছে, জনগণের অধিকার আদায়ের জন্য লড়াই করছে। তো এই যে একত্র হওয়ার একটা কালচার তৈরি করলো, এটা অবশ্যই খুবই গণতন্ত্রের জন্য ঐক্যবদ্ধ হয়ে ফিরছে গণফোরাম। আর এই ঐক্যবদ্ধ শুধুমাত্র গণফোরামের জন্য নয়, সমস্ত বাংলাদেশের সব দল, সব শ্রেণী পেশার মানুষের মধ্যে এক ধরনের ঐক্যবদ্ধের আওয়াজের কথা বলছেন জাতীয় নাগরিক কমিটিও, এবং তারা রাজনৈতিক দল হিসেবে প্রকাশ করেননি এমন কথা বলেই এই ডাক দিচ্ছেন। আমরাও চাই দেশের স্বার্থে সব মানুষ, সব দল ঐক্যবদ্ধ হোক। আর সেই প্রচেষ্টায় আমরা এই থটস অফ তরিকুলের মধ্যে আমি আমার চিন্তা এবং অন্যান্য পার্টি মোহাম্মদুল্লাহ মধু ভাইয়ের মতো যারা আছেন তাদেরকে নিয়ে আসবো, আমাদের চিন্তাগুলো প্রকাশ করব। আশা করি জাতি গঠনে আমাদের এই আলোচনা কাজে লাগবে। ধন্যবাদ মধু ভাই, আজকে অসংখ্য ধন্যবাদ।